শুভ সকাল ছাত্ররা, আশা করছি ভালো আছো। তোমাদের শিডিউল অনুযায়ী যদিও 29 তারিখে অর্থাৎ 29শে এপ্রিল ক্লাস শেষ হওয়ার কথা, তো আমাদের যেহেতু মাঝখানে কিছুটা গ্যাপ গেছে এবং সিলেবাসও একেবারে যে চ্যাপ্টারটা লাস্টে ডিসকাস করছিলাম তরঙ্গ, সেখানকার সৃজনশীল কিছু প্রশ্ন এবং শেষের দিকের টপিকগুলো কিছু বিষয় বাকি ছিল। তো সে কারণে আমি আজকের এই এক্সট্রা ক্লাসটা শেয়ার করছি তোমাদের সঙ্গে এবং আশা করছি সামনে যে ভ্যাকেশনটা পাচ্ছ তোমরা সেই সময়টাতে পরীক্ষার যথাযথ প্রস্তুতি নিবে। শুধুমাত্র যদিও তোমাদের বলা হয়েছে যে গুগল ফর্মে পরীক্ষা হওয়ার কথা, ইয়ার ফাইনাল বা ভ্যাকেশনের পরে যে টেস্টটা হবে সেটা, বাট যদি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, সব কিছু খুলে যায়, দেন রেগুলার ফর্মে অর্থাৎ হল টেস্টে যেরকম হয় সিকিউ এমসিকিউ বোথ টাইপ অফ কোয়েশ্চেনে তোমাদের পরীক্ষা হয়, সেভাবেই পরীক্ষা হবে। সো কাইন্ডলি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে গুগল ফর্মে পরীক্ষা হবে সেই চিন্তা করে অনলি এমসিকিউ প্রশ্ন পড়ব, সেই প্রস্তুতি নিব, সেটা না করে সৃজনশীল অংশটা সহ শেষ করবে। আমরা তরঙ্গ চ্যাপ্টার নিয়ে পড়ছিলাম, একেবারে চ্যাপ্টারের শেষে দুই একটা টপিক বাকি ছিল, যেমন হারমোনিক্স বা সমমেল। এই অংশটা থেকে মূলত জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আসে আর এমসিকিউ টাইপ প্রশ্ন থাকে। হারমোনিক্স বলতে কি বুঝি তার আগে বুঝতে হবে স্বরগ্রাম কি। নির্দিষ্ট কম্পাঙ্কের কতগুলো সাজানো সুরকে, সুর মানে বুঝি যার একটা কম্পাঙ্ক থাকে তাকে বলা হয় সুর, যেমন সা একটা সুর, রে একটা সুর, এরকম নির্দিষ্ট কম্পাঙ্কের কতগুলো সাজানো সুরকে বলা হয় স্বরগ্রাম। সা রে গামা পা ধা নি সা, এখানে 8টা সুরের সমষ্টি। এরকম স্বরগ্রামে অনেকগুলো সুরের সমষ্টি থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা কম্পাঙ্ক থাকে, যেমন সা 256 হার্জ, রে 288 হার্জ, এরকম প্রত্যেকটা সুরের আলাদা আলাদা কম্পাঙ্ক থাকে। এবং সবচেয়ে কম কম্পাঙ্কের যে সুরটা, যেমন এখানে সা, তার কম্পাঙ্কের সুরটা, এই কম্পাঙ্কটাকে বলা হয় মূল সুর বা টনিক বলা হয়। আর অন্যান্য কম্পাঙ্কের যে সুরগুলো রয়েছে, একটা স্বরগ্রামে অন্যান্য কম্পাঙ্কের যে সুরগুলো রয়েছে সেগুলো মূল সুরের চেয়ে বেশি, সে কারণে সেগুলোকে বলা হয় উপসুর। আর যদি এমন হয় যে উপসুরগুলোর কম্পাঙ্ক মূল সুরের যে সরল গুণিতক রয়েছে তার চেয়ে বেশি হয়, অর্থাৎ সরল গুণিতকের সমান হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো সমমেল বা হারমোনিক্স। যেমন কতগুলো স্বরগ্রামে আমরা কতগুলো সুর ধরে নিতে পারি, 256, 268, 502 to 512। তো এইখানে 256 হচ্ছে মূল সুর বা টনিক, বাকিগুলো হচ্ছে উপসুর। কিন্তু যেই উপসুরটা মূল সুরের গুণিতক হবে, যেমন 256, তার গুণিতক হচ্ছে সরাসরি 2 গুণ করলে 502। তো এরকম গুণিতক যেগুলো হবে শুধুমাত্র সেগুলোকে আমরা সমমেল বা হারমোনিক্স বলবো। সব উপসুরকে কিন্তু হারমোনিক্স বলতে পারবো না, যেটা মূল সুরের গুণিতক হবে তাকে। যেমন এখানে 256 এর হারমোনিক্স, প্রথম হারমোনিক্স হলো 502, এরপরে যদি আরেকটা হারমোনিক্স পাই সেটা হবে 256 বা মূল সুরের দ্বিতীয় হারমোনিক্স। এভাবে হারমোনিক্সগুলো ডিটেক্ট করা হয়। তো সব সমমেলই উপসুর, এ কারণে সব হারমোনিক্সকেই বলা হয় উপসুর, কিন্তু সব উপসুর সমমেল নয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নের জন্য, অনুধাবনমূলক প্রশ্নে প্রায় আসে। ত্রয়ী, এখানে হারমোনিক্স সম্পর্কিত আরো কিছু সংজ্ঞা রয়েছে, আমি কিছু সংজ্ঞা বলছি ইম্পর্টেন্ট, আবার বইতে আরো কিছু সংজ্ঞা আছে আমি যেগুলো এখানে লিখি নাই, সেগুলো দেখে নিবে তোমরা। ত্রয়ী 3টি শব্দের কম্পাঙ্কের অনুপাত 4:5:6 হলে সেই সুরযুক্ত শব্দকে বলা হয় ত্রয়ী। আমরা এখানে কতগুলো কম্পাঙ্ক দেখলাম, এরকম কম্পাঙ্কের অনুপাত যদি করি এবং সেই অনুপাত যদি 4:5:6 হয়, সেই সুরযুক্ত শব্দটাকে বলবো আমরা ত্রয়ী। স্বরসঙ্গতি, ত্রয়ীতে 3টা অনুপাত আছে, তার সঙ্গে যদি আরেকটা অনুপাত যুক্ত হয়, 4টি শব্দের কম্পাঙ্কের অনুপাত যদি 4:5:6:8 হয়, সেটাকে বলা হয় স্বরসঙ্গতি। সলো, অর্কেস্ট্রা, এই টার্মগুলো আসলে তোমাদের কাছে অনেক পরিচিত। সলো মানে একটা মাত্র বাদ্যযন্ত্র নিঃসৃত শব্দ, যেমন শুধু বাঁশি বাজালে
সেটা সলো, শুধু গিটার বাজালে সেটা সলো, শুধু বেহালা বাজালে সেটা সলো। আর যদি একাধিক বাদ্যযন্ত্র মিলিয়ে একটা হারমোনিক্স তৈরি হয় বা সমতান, একটা ঐক্যতান তৈরি হয়, সেটাকে বলা হয় অর্কেস্ট্রা। অর্থাৎ অর্কেস্ট্রা হচ্ছে একাধিক বাদ্যযন্ত্রের সমষ্টি। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য, একটা শব্দ হলেই সেটা সুরযুক্ত শব্দ হবে না, তার কিছু মিনিমাম ক্রাইটেরিয়া থাকতে হবে। কি কি সেগুলো? 3টা বৈশিষ্ট্য। শব্দোচ্চতা, এটা এর আগে পড়িয়েছি তোমাদের। শব্দোচ্চতার শব্দ তীব্রতা, এই জিনিস তীব্রতা যখন পড়েছি, শব্দোচ্চতা হচ্ছে একটা শব্দ কত জোরে হচ্ছে বা আস্তে হচ্ছে, সেই অনুভূতিটাই হচ্ছে শব্দোচ্চতা। তো শব্দোচ্চতা সেই বিষয়টা একটা বৈশিষ্ট্য। তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা বলতে কি বুঝি? আমরা যখন কথা বলি বা গান গাই, কারো সুর দেখি চড়া, কারো সুর দেখি মোটা, কারো সুর দেখি একটু বলা হয় যে খাদের রয়েছে, অর্থাৎ চিকন। তো এরকম চড়া বা মোটা সুর বোঝাতে বা চিকন সুর বোঝাতে যে বৈশিষ্ট্যটা ব্যবহার হয় সেটাকে বলা হয় তীক্ষ্ণতা। এবং সুরযুক্ত শব্দের আরেকটা বৈশিষ্ট্য হলো গুণ বা জাতি। গুণ কি? বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে নির্গত যে শব্দ সে বা স্বর, সেগুলোর পার্থক্য যে বৈশিষ্ট্য দ্বারা করা যায়। যে আমি শুনেই কিন্তু বলতে পারি এটা বাঁশির শব্দ, এটা হারমোনিয়ামের শব্দ, এটা গিটারের শব্দ। তো বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে নির্গত ওই স্বরের পার্থক্যটা যে বৈশিষ্ট্য দ্বারা আমরা করতে পারি, সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় গুণ বা জাতি। তারপরে যেটা লাগবে, টানা তারে আর কম্পনের সূত্রাবলী। এখন টানা তার বলতে কি বুঝি? তোমরা তো আমরা পড়েছি এর ক্ষেত্রে, আট তরঙ্গের ক্ষেত্রে পড়েছো যে আট তরঙ্গে কোন একটা তার টান টান করে বেঁধে সেটাকে টেনে ছেড়ে দিলে সেটা কি হয়? আট তরঙ্গ তৈরি হয় বা প্রস্থ তরঙ্গ। তো ঠিক সেরকম একটা তারকে আমি টান টান করে বেঁধে কোনো একটা জায়গায়, কোনো দুটা প্রান্তের মধ্যে টান টান করে বেঁধে তারপর যদি নিচের দিকে কিছুটা টেনে ছেড়ে দিই, তখন সেখানে যে কম্পন তৈরি হয়, সেই কম্পনের সূত্র এখানে কিছু টার্ম জানতে হবে। টি হচ্ছে টান, টান মানে এখানে হচ্ছে বল। আমি তারটা যে টানছি সেখানে কি বল প্রয়োগ করছি? টান আর বল কিন্তু একই বিষয়। কম্পাঙ্ক হচ্ছে এন, এল হচ্ছে যে তারটাকে আমি টানছি তার দৈর্ঘ্য, এম হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের ভর, শুধু ভর না, প্রতি একক দৈর্ঘ্যের ভর, আর হচ্ছে তারের ব্যাসার্ধ, রো হচ্ছে তারের উপাদানের ঘনত্ব। এই টার্মগুলো নিয়ে 3টা সূত্র রয়েছে। প্রথম সূত্র হচ্ছে টিওএম, অর্থাৎ টান এবং প্রতি একক দৈর্ঘ্যের ভর যদি স্থির থাকে সেক্ষেত্রে n is proportional to 1/L, অর্থাৎ কম্পাঙ্ক তারের দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। দ্বিতীয় সূত্র হচ্ছে L ও M স্থির থাকলে, অর্থাৎ তারের দৈর্ঘ্য এবং প্রতি একক দৈর্ঘ্যের ভর স্থির থাকলে n is proportional to √T, অর্থাৎ কম্পাঙ্ক পর্যায়কালের সমানুপাতিক। সরি, পর্যায়কাল নয়, এখানে কনফিউজড হবে না, এটা হচ্ছে টান বা বল। তৃতীয় সূত্র টি ও এল স্থির থাকলে, অর্থাৎ টান এবং দৈর্ঘ্য এটা যদি স্থির থাকে, দেন n is proportional to √T/m, অর্থাৎ টানের সমানুপাতিক, এটা তো আমরা একটু আগে লিখেছি, আর একক দৈর্ঘ্যের ভরের ব্যস্তানুপাতিক। তো সবগুলো সূত্রকে সমন্বয় করে একসঙ্গে লেখা যায় n is proportional to 1/L √1T/m, এবং এখানে কনস্ট্যান্ট যেটা লেখা যায়, যে কনস্ট্যান্টটা ধরা সেটা হচ্ছে 1/2 বা হাফ। কনস্ট্যান্টের মান হাফ ধরা হয়, হাফ ধরলে n সমান দাঁড়ায় 1/2L √T/m। এই হচ্ছে টানাতারের সাধারণ যে সূত্রটা আমরা পাই। আবার আমরা জানি ভর সমান হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন, বা ভর সমান লিখতে পারি আয়তন লিখলে, তার যেহেতু তারের আয়তন লিখলে πr²L, সিলিন্ডার শেপড তার হয়। তো এল এখানে কিন্তু প্রতি একক দৈর্ঘ্যের ভর বলেছে, এম যেহেতু, সো এল একক ধরবো আমরা, একক ধরলে এম সমান দাঁড়ায় ρ/r²। তো এম এর এই মানটা যদি আমরা এই ইকুয়েশনে বসাই, দেন আমরা টানাতারে আরেকটা সূত্র পাই 1/2L ইন্টু T/m এর মান বসালাম ρ/r², এবং দেন যেটা পাই 1/r-টাকে যদি বাইরে নিয়ে আসি রুটের বাইরে, সেটা হবে 2L r √T/π ρ।
টানা তারের সূত্র, এটাও হতে পারে, তবে ম্যাথ জন্য এই সূত্রটাই বেশি অ্যাপ্লিকেবল। ঠিক আছে, লাস্ট টপিক হচ্ছে বায়ুস্তম্ভের কম্পন। যে চওড়া চোঙাকৃতি নলে আবদ্ধ বায়ুকে, চোঙাকৃতি এরকম নলে যদি বায়ু আবদ্ধ থাকে, সেই বায়ুটাকে বলা হয় বায়ুস্তম্ভ। বায়ুস্তম্ভতে যদি বাতাস প্রয়োগ করা হয়, যেমন আমরা কলমের ক্যাপে অনেক সময় বাতাস দিয়ে শীষ তৈরি করা হয়, শীষ দেওয়া হয়, কিংবা বাঁশিতে ফু দিয়ে বাঁশি বাজানো হয়, এগুলো সবই কিন্তু বায়ুস্তম্ভ হিসেবে কাজ করে। তো বায়ুস্তম্ভ দুই ধরনের হয়, বায়ুস্তম্ভের কম্পন দু ধরনের হয়, এক মুখ খোলা, অর্থাৎ এক মুখ দুইটা মুখ থাকে, তো একটা মুখ খোলা, একটা মুখ যদি বন্ধ থাকে সেটাকে আবার বদ্ধও বলা হয়, এক মুখ খোলা বলা হয় অথবা বদ্ধ বায়ুস্তম্ভের কম্পন। আর আরেকটা ধরনের কম্পন হয় দুই মুখ খোলা, একটা নলের দুই মুখই খোলা, তখন সেটাকে শুধু খোলাও বলা হয়, দুই মুখ খোলা অথবা খোলা বায়ুস্তম্ভের কম্পন। তো এই ধরনের কম্পনের ফলে কি হয়, যে সুর তৈরি হয়, যেমন বাঁশিতে আমার যদি কম্পন তৈরি করা হয়, সুর তৈরি হয়, আমি কলমের ক্যাপে ফু দিলে সুর তৈরি হয়। ঠিক আছে, তো এক মুখ খোলা নলের ক্ষেত্রে যেটা হয়, যে এক মুখে বাতাস বা কম্পন প্রয়োগ করলে সেখানে যে তরঙ্গটা সৃষ্টি হয়, সেটা কি হয়, অপর মুখটা তো বন্ধ, যেহেতু বন্ধ সেখানে প্রতিফলিত হয়ে একই মানে একই রকম কিন্তু বিপরীতমুখী আরেকটা তরঙ্গ তৈরি হয়। ফলে দুইটি তরঙ্গের উপরিপাতন এখানে হয়। দুইটি তরঙ্গের উপরিপাতন হলে, আমরা উপরিপাতন নীতি অনুসারে তো পড়েছি, সেখানে সুরযুক্ত শব্দের তৈরি হয়, সুস্পন্দবিন্দু নিস্পন্দবিন্দু তৈরি হয় এবং সুর তৈরি হয়। এটা হচ্ছে একমুখ খোলা নলের ক্ষেত্রে। তাহলে আর একমুখ খোলা নলের বৈশিষ্ট্যগুলো আমরা যদি খেয়াল করি কি কি, যে একমুখ খোলা নলে খোলা মুখে সুস্পন্দ, যে মুখটা খোলা সেখানে সুস্পন্দ বিন্দু, আর বদ্ধ মুখে নিস্পন্দ বিন্দু তৈরি হয়। একমুখ খোলা নলের ক্ষেত্রে যে শব্দ তরঙ্গ আমরা পাই, সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা নট ডিভাইডেড বাই টুয়াইস n প্লাস 1, যেখানে n সমান 0, 1, 2, 3 ইত্যাদি। n হচ্ছে যেখানে কম্পাঙ্ক, n হচ্ছে এখানে বিভিন্ন মানগুলো 0, 1, 2, 3 ইত্যাদি মান। আর ল্যামডা নট হচ্ছে ওই তরঙ্গ, যেই তরঙ্গ উৎপন্ন হচ্ছে প্রথমত আমার যেই বায়ু দ্বারা আমি তরঙ্গ তৈরি করলাম, তরঙ্গ সৃষ্টি করলাম, তার কম্পাঙ্ক। মূল সুরের কম্পাঙ্ক, আমরা মূল সুরের কনসেপ্টে আজকের ক্লাসে জেনেছি। মূল সুরের কম্পাঙ্ক হবে n নট ইকুয়ালস v ডিভাইডেড বাই 4l। v হচ্ছে শব্দ তরঙ্গের বেগ, আর l হচ্ছে এখানে নলের দৈর্ঘ্য। ঠিক আছে, মূল সুর এবং উপসুরের অনুপাত, এখানে যেহেতু সুর তৈরি হবে, বিভিন্ন কম্পাঙ্কের সুর তৈরি হবে, তাহলে কিছু একেবারে প্রথম কম কম্পাঙ্কের সুরটাকে বলবো মূল সুর, বাকিগুলোকে বলবো উপসুর। তাহলে এই অনুপাতগুলো হবে 1, 3, 5, 7, অর্থাৎ বেজোড় মানগুলো হবে, যেগুলোকে বলা হচ্ছে অযুগ্ম হারমোনিক্স হয়। যুগ্ম হারমোনিক্স বলতে বোঝায় জোড় মানগুলো, অযুগ্ম বলতে বেজোড় মানগুলো বোঝায়। এগুলো হলো একমুখ খোলা নলের কম্পনের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো। আর খোলা নল বা দুই মুখ খোলা নলটাকে আমরা খোলা নল বলছি, সেটার ক্ষেত্রে কিরকম হয়, দুইটা মুখই খোলা থাকে, কোনো মুখই বন্ধ থাকে না। তো সেক্ষেত্রে তাহলে আমার সুর তৈরি হয় কিভাবে? তো দুই মুখ খোলা নলের ক্ষেত্রে যখন আমরা লম্বিক তরঙ্গ পড়েছি, যে শব্দ তরঙ্গের পর্যায়ক্রমিক সংকোচন প্রসারণের দ্বারা যে তরঙ্গ উৎপন্ন হয় সেটাকে লম্বিক তরঙ্গ বলি। তো এই ক্ষেত্রে যখন শব্দ তৈরি করা হয় বা শব্দ প্রয়োগ করা হয় নলের যে কোনো একটা মুখে, তখন কি হয়, যে তরঙ্গটা প্রতিফলিত হচ্ছে, সেটা যে তরঙ্গটা অগ্রসর হচ্ছে তার কিছুটা অংশ যে উন্মুক্ত বায়ু পেল সেখানে মিশে যাবে, আর কিছুটা অংশ প্রতিফলিত হবে পরের প্রান্তে যে দেওয়ালে গিয়ে কিছুটা অংশ প্রতিফলিত হবে। তো যে অংশ প্রতিফলিত হয়ে আসবে সেই অংশ আর আগের তরঙ্গ মিলে এক্ষেত্রে উপরিপাতিত হয়ে সুর তৈরি হবে, এবং সেই সুরটা কিরকম হবে সেটা আমরা দেখছি। যে নলের খোলা মুখ দুটিতেই নিস্পন্দ বিন্দু তৈরি হয়, যেটা একমুখ খোলা নলের ক্ষেত্রে ছিল এক মুখে
সুস্পন্দ, আরেক মুখে নিস্পন্দ বিন্দু, বাট খোলা নলের ক্ষেত্রে বা দুই মুখ খোলা নলের ক্ষেত্রে উভয় পাশেই তৈরি হবে নিস্পন্দ বিন্দু। এক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্য যেটা পাবো সেটা হচ্ছে ল্যামডা এন সমান ল্যামডা নট ডিভাইডেড বাই এন প্লাস 1। তারপরে আমরা মূল সুরের কম্পাঙ্ক যেটা পাবো, মূল সুরের কম্পাঙ্ক হবে এন নট সমান বি বাই টুয়াইস এল, যেটা এর আগে ছিল বি বাই 4L। মূল সুর উপসুরের অনুপাত হবে 1 2 3 4 5 6 এরকম যেতে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে জোড় বিজোড় দুই ধরনের হারমোনিক্সই হবে, এবং অর্থাৎ সেটাকে বলতে পারি যুগ্ম অযুগ্ম দুই ধরনের হারমোনিক্সই হয়। তো এই ছিল আমাদের চ্যাপ্টার লাস্ট টপিক। এরপর আমরা কিছু সিকিউ টাইপ ম্যাথ দেখব। এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নগুলোকে যদি আমরা টপিক ওয়াইজ ভাগ করি, প্রথমত রয়েছে তরঙ্গের ইকুয়েশন, অর্থাৎ অগ্রগামী তরঙ্গ এবং স্থির তরঙ্গ, তাদের যে ইকুয়েশন ভিত্তিক কিছু প্রশ্ন রয়েছে প্রথমত। দ্বিতীয়ত রয়েছে তোমাদের যে তীব্রতা এবং তীব্রতার লেভেল রিলেটেড কিছু প্রশ্ন। থার্ডলি রয়েছে বিট রিলেটেড প্রশ্ন, এবং কিছু প্রশ্ন টানা তারের কম্পনের সূত্র থেকে আসে, কিছু প্রশ্ন আসে যে লাস্টে পড়ালাম বায়ুস্তম্ভের কম্পন, একমুখ খোলা বা দুই মুখ খোলা নলের যে সেখান থেকে। তো মূলত প্রশ্ন আসে তরঙ্গের সমীকরণ, বিট এবং যে বললাম তীব্রতা লেভেল। তো কিন্তু সবগুলো টপিকই পড়তে হবে, যেহেতু এখনো মাত্র তোমরা ফার্স্ট ইয়ার শেষ করছো, তো এখন চয়েস বেসড ব্যাপারগুলো নয়, সবই পড়তে হবে। ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা আমরা দেখবো সেটা হচ্ছে অগ্রতরঙ্গের সমীকরণ, অর্থাৎ তরঙ্গের সমীকরণ রিলেটেড প্রশ্ন, এবং তার সঙ্গে বিট এবং তীব্রতা। দুটি সুরশলাকা বাতাসের উৎপন্ন শব্দের ক্ষেত্রে এ ও বি দুটি সুরশলাকা, y1 সমান বলা আছে, তা আমরা বুঝতে পারছি যে এটা সরণ 0.5 sin pi 100t minus x by 3.4, y2 সমান বলা আছে 0.5 sin pi 110.03t minus x divided by 3.09, এবং বাতাসের ঘনত্ব দেওয়া আছে। তাহলে প্রথম প্রশ্ন, তরঙ্গমুখ কি? তরঙ্গমুখ পড়েছি আমরা যে সমদশা সম্পন্ন কণাগুলো, কোনো তরঙ্গের উপস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোকে যদি একটা তলে কনসিডার করা হয়, সেগুলো মিলে যে নতুন একটা তরঙ্গ তৈরি করে তাকে বলা হয় তরঙ্গমুখ। সমদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চার পথকে বলা হয় তরঙ্গমুখ। খ নাম্বার বিট উৎপত্তির শর্ত। বিট উৎপত্তির শর্তগুলো আমরা গত ক্লাসে পড়েছি, যে প্রায় সমান তীব্রতা বা সমান তীব্রতা কিন্তু প্রায় সমান কম্পাঙ্ক, কম্পাঙ্ক কিন্তু সমান হলে চলবে না, প্রায় সমান কম্পাঙ্কের দুটি তরঙ্গ উপরিপাতিত হতে হবে, এবং তরঙ্গ দুটির মিলিত ক্রিয়ায় কি হবে, বিট সৃষ্টি হবে, এবং দুটি তরঙ্গ সেগুলো অগ্রগামী তরঙ্গ হতে হবে। তাদের কম্পাঙ্ক সমান হলে চলবে না, তীব্রতা সমান হতে পারে বাট কম্পাঙ্ক সমান হলে চলবে না, কাছাকাছি হতে হবে, আবার খুব বেশি পার্থক্য হলেও হবে না। গ নম্বর প্রশ্ন, এ সুরশলাকার সৃষ্ট শব্দের তীব্রতা কত? এ যে ইকুয়েশন, সেই ইকুয়েশন অনুসারে তীব্রতা আমাদের বের করতে হবে। আমরা ইকুয়েশনগুলো দেখে বুঝতে মোটামুটি বোঝা যায় যে এগুলো অগ্রগামী তরঙ্গের সমীকরণ, কারণ আমার স্থির তরঙ্গের সমীকরণে এক্স এর কোনো টার্ম ছিল না, বাট অগ্রগামী তরঙ্গের সমীকরণে এক্স এর টার্ম থাকায় সেটাকে অগ্রগামী তরঙ্গ বলা হয়। তো আমরা প্রথম ম্যাথটা করি। গ নাম্বার প্রশ্ন অনুসারে আমার প্রশ্নে দেওয়া আছে y1 সমান 0.5 sin pi 100t minus x by 3.4। ঠিক আছে, এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি 0.5 sin পাইটাকে ভিতরে নিয়ে লিখতে পারি 100 pi t minus pi x divided by 3.4। এটাকে এভাবে লেখার কারণ কি, আমরা অগ্রগামী তরঙ্গের যে সাধারণ সমীকরণ অগ্রগামীর ক্ষেত্রে দেখেছিলাম y সমান কি হয়, a sin twice pi by lambda into vt minus x। তো আমাদের প্রশ্নের সমীকরণে যেহেতু পাইটা ভিতরে রয়েছে,
অর্থাৎ সাইনের পরে বাকি টার্মগুলো আর কোনো টার্ম নেই সাইনের সাথে, তো আমরা সাইনটাকে একা করে দিই, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডাটাকে আমরা ভেতরে নিয়ে যেতে পারি, টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। ঠিক আছে, এখন এখানে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, এটাকে 2 নম্বর দিতে পারি। তো 1 ও 2 কম্পেয়ার করে কি পাই, 1 ও 2 তুলনা করছি, তুলনা করে আমরা কি পাই, প্রথমত টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভি, তুলনা করলে টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভি সমান লিখতে পারি 100 পাই। ঠিক আছে, টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভি সমান 100 পাই লিখলাম। এখান থেকে কি লেখা যায়, টুয়াইস পাই বাই ল্যামডা পাই পাই চলে যায়, আমরা লিখতে পারি টুয়াইস ভি বাই ল্যামডা সমান 100। ঠিক আছে, এটা লিখতে পারি আমরা, টুয়াইস ভি বাই ল্যামডা সমান 100 লিখলাম। এখন আমরা এই দুইটা ইকুয়েশনকে তুলনা করে আরো একটা জিনিস লিখতে পারি, যে পরের অংশটা যদি আমরা তুলনা করি, টুয়াইস পাই বাই ল্যামডা সমান আমরা লিখতে পারি ভি, টুয়াইস পাই বাই ল্যামডা সমান লিখতে পারি এই 2 নাম্বার আর 1 নাম্বার তুলনা করে টুয়াইস পাই বাই ল্যামডা সমান লেখা যায় পাই ডিভাইডেড বাই 3.4। ঠিক আছে, আমরা দুইটা ইকুয়েশন তুলনা করে দুইটা জিনিস লিখলাম। প্রথমত ইকুয়েশনের আগের অংশ, মাইনাসের আগের অংশটা তুলনা করলাম, পরে মাইনাসের পরের অংশটা তুলনা করলাম। তাহলে এখান থেকে আমরা ল্যামডা এর যে মানটা পাই সেটা হবে, পাই পাই যদি চলে যায় ল্যামডা সমান দাঁড়াবে 2 ইন্টু 3.4, দ্যাট মিনস 6.8 মিটার, 6.8 মিটার। আর এই ল্যামডা এর এই ভ্যালু যদি এখানে ইউজ করি, ল্যামডা এর ভ্যালু ইউজ করলে এখানে, তাহলে ল্যামডা এর মান বসালে ভি সমান দাঁড়াবে তাহলে 340 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা ভি পেলাম, ল্যামডা পেলাম। ভি ল্যামডা বের করার কারণ কি, আমাকে বলেছে শব্দের তীব্রতা কত। এখন শব্দের তীব্রতার ইকুয়েশন আমরা জানি, যে তীব্রতার সমীকরণ তো আমরা পড়েছি, যে আই সমান তীব্রতা, আই সমান 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এন স্কোয়ার রো ভি। তো দেন এখানে আমরা কি পেলাম, এতক্ষণ রো প্রশ্নে দেওয়া আছে, ভি এর মান আমরা পেলাম, বাট এ এবং এন এর মান এখনো পাইনি। এ এবং এন এর মান তাহলে আমাদের বের করতে হবে। প্রশ্ন থেকে যদি খেয়াল করি যে এ ওয়াই সমান আমরা তুলনা করেছি এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, তাহলে এখানে এ এর মান পেয়ে যাচ্ছি কম্পেয়ার করলে 0.5। এটা টোটালি পুরোটা কম্প্যারিজনের উপর, এ সমান দাঁড়াচ্ছে তাহলে 0.5 বিস্তার। আর তাহলে বাকি থাকলো কে, এন এর মান। আমরা ভি এর মান জানি, আমরা ল্যামডা এর মান জানি, তাহলে এন বা ফ্রিকোয়েন্সি এফ সমান লিখতে পারি, যেহেতু ভি সমান এফ ল্যামডা, ভি সমান যেহেতু এফ ল্যামডা, আমরা লিখতে পারি এফ সমান ভি বাই ল্যামডা, দেন এটা দাঁড়ায় 340 ডিভাইডেড বাই ল্যামডা এর মান আমরা পেয়েছিলাম 6.8, দেন এটা দাঁড়ায় 50 হার্জ। তাহলে তীব্রতা নির্ণয়ের জন্য যা যা দরকার সবই আমরা পেয়ে গেছি। 2 ইন্টু 3.14 হোল স্কোয়ার, এর মান পেয়েছি, এ বলতে এখানে স্মল এ যেহেতু আমরা তীব্রতার ইকুয়েশনে পড়েছি সেটাও লিখতে পারি, 0.5 ইন্টু এন স্কোয়ার, এন মানে 50, তার স্কোয়ার রো প্রশ্নে দেওয়া আছে, রো এর মান 1.293 ইন্টু ভি সমান আমরা পেয়েছিলাম 340। তো আলটিমেটলি এক্ষেত্রে তীব্রতা দাঁড়াবে 5.42 ইন্টু 10⁶ ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে আমরা পেলাম
প্রথম প্রশ্নের উত্তর যে এ সুরশলাকা সৃষ্ট শব্দের তীব্রতা কত। এখন ঘ নম্বর প্রশ্ন বলছে দুটি সুরশলাকা একত্রে বাজালে বিট উৎপন্ন হবে কিনা। আমরা বিট বলতে কি বুঝি, দুটি সুরশলাকা, এরকম দুটি সুরশলাকা তাদের কম্পাঙ্ক যদি n1 n2 হয় তাহলে বিট বলতে বুঝি n1 n2 তাদের পার্থক্য, এদের কম্পাঙ্কের পার্থক্যটাই বুঝি বিট। তাহলে এক্ষেত্রে বিট কত উৎপন্ন হচ্ছে সেটা বের করতে হলে দুটা সমীকরণ থেকে আমাদের কম্পাঙ্ক বের করতে হবে। ঘ নম্বর প্রশ্ন, তো প্রথম সমীকরণের ক্ষেত্রে y1 সমান ছিল 0.5 sin পাই ইন্টু 100t মাইনাস এক্স বাই 3.4। তো এই সমীকরণ অনুসারে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম একটু আগে 50 হার্জ, অর্থাৎ n1 সমান 50 হার্জ, সেটা আমরা গ থেকে পেয়েছি। ঠিক আছে, তো যেভাবে গ থেকে n1 পেয়েছি ঠিক একইভাবে y2 ইকুয়েশন থেকে n2 আমাদের বের করতে হবে। y2 সমান প্রশ্নে দেওয়া আছে 0.5 sin পাই ইন্টু 110.03t মাইনাস এক্স বাই 3.09 y2 আমাদের এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আবার যদি আমরা অগ্রগামীর যে সমীকরণ, অগ্রগামী সমীকরণ y সমান 0a sin টুয়াইস পাই বাই ল্যামডাটাকে ভিতরে লিখলে একবারে হয় টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স এর সাথে তুলনা করে যদি লিখতে চাই তাহলে কি দাঁড়ায়, আমরা এখানে লিখতে পারি যে টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভি সমান দাঁড়াচ্ছে 100 নয়, এখানে হচ্ছে 110.03। আবার ভি বাই ল্যামডা তার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ভি বাই ল্যামডা তার পরিবর্তে লিখতে পারি ফ্রিকোয়েন্সি n বাই, অর্থাৎ টুয়াইস বাই n সমান লিখতে পারি, n বলতে এখানে যেহেতু 2 নাম্বার ইকুয়েশন তাহলে এটা n2 হবে 110.03। তাহলে n2 সমান দাঁড়াবে কত, এক্ষেত্রে 110.03 ডিভাইডেড বাই টুয়াইস পাই যদি আমরা হিসেব করি সেটা দাঁড়াবে 55.015 হার্জ। এক্ষেত্রে আমাদের যে এখানে একটা লাইন স্কিপ হয়ে গেছে যে 0.5 সাইন, আমরা যেহেতু এটার সঙ্গে এটা কম্পেয়ার করছি এখানে কিন্তু পাই ভিতরে ছিল, সো পাইটাকে ভিতরে রাখবো 110.03 পাই টি মাইনাস পাই এক্স বাই 3.09। আর এখানে ছিল এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডাটাকে ভিতরে নিই টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। ঠিক আছে, অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স সেটা ছিল, সেখানে টুয়াইস পাই বাই ল্যামডাটাকে ভিতরে গুণ করে লিখছি আমরা। তো এখানে একটু খেয়াল করবে 110.03 পাই এখানে থাকবে, পাই থাকবে n2 সমান ফাইনালি আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 55.015 হার্জ। আমরা n1 এর মান পেয়েছিলাম 50 হার্জ, n2 পেলাম 55.015। সুতরাং আমরা যেটা বলতে পারি বিট সমান n সমান n1 n2 এর মধ্যে n2 যেহেতু বড় n2 মাইনাস n1 লিখতে পারি 55.015 মাইনাস 50 সমান দাঁড়াবে 5.015 হার্জ। বা বিট সংখ্যা যদি বলি এক্ষেত্রে বিট সংখ্যা হবে 5টা, অলমোস্ট 5টা, প্রতি সেকেন্ডে প্রায় 5টা বিট উৎপন্ন হবে এবং সেই বিটটি আমরা শুনতেও পারবো, কারণ বিট সংখ্যা যদি 10-এর বেশি হয় সেক্ষেত্রে সেটা শোনা যায় না, বাট 5টা যেহেতু উৎপন্ন হবে আমরা বিট শুনতে পারবো। আমাদের প্রশ্ন ছিল
বিট উৎপন্ন হবে কি, তাহলে বিট উৎপন্ন হবে এবং সেই সংখ্যাটা আমরা দেখলাম যে 5 হয়। পরের প্রশ্ন আমাদের, নীরা টিভি দেখার সময় টিভির শব্দের তীব্রতা ছিল 1 × 10⁻⁶ ওয়াট পার মিটার স্কোয়ার। নীরার মা হঠাৎ ব্লেন্ডার চালু করলেন যার তীব্রতা লেভেল বলা আছে 85 ডেসিবেল। নীরা টিভির সাউন্ড ফলে নীরা কি করলো, টিভির সাউন্ড বাড়িয়ে দিল যার তীব্রতা লেভেল 78 ডেসিবেল। প্রশ্নগুলো কি কি? বিট কাকে বলে? বিট হচ্ছে কি, প্রায় সমান বা সমান তীব্রতা কিন্তু প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি অগ্রগামী তরঙ্গের উপরিপাতনের ফলে যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হয়, সেই সংখ্যা শব্দের তীব্রতার যে হ্রাস বৃদ্ধি হয় সেটাকে বলা হয় বিট। সকল হারমোনিক উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয়, এটা আজকের ক্লাসে ডিসকাস করেছি। গ নম্বর প্রশ্ন, টিভির সাউন্ড বাড়ানোর আগে টিভির শব্দের তীব্রতা লেভেল নির্ণয় করো। অর্থাৎ নীরার মা ব্লেন্ডার চালালো, তারপর যে নীরা টিভির সাউন্ড বাড়ালো তার আগে শব্দের যে তীব্রতা লেভেল ছিল সেটা নির্ণয় করতে হবে আমাদের। তো আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা একটু দেখি। গ নাম্বার প্রশ্ন যেটা বলা হচ্ছে, টিভির শব্দের তীব্রতা এখানে টিভি সংক্ষেপে ধরলাম সমান 10⁻⁶ ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, টিভির শব্দের তীব্রতা এত, আর প্রমাণ তীব্রতার মানটা আমি বলেছিলাম মুখস্থ রাখতে হবে 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে প্রথমে যে টিভি চলছিল তার তীব্রতা লেভেল বের করতে বলেছে আমাদের। লেভেল কি হবে? বিটা সমান 10 log I বলতে এখানে I টিভি বাই I0 সমান 10 log 10⁻⁶ ডিভাইডেড বাই 10⁻12 সমান কি দাঁড়াবে? অলমোস্ট 60 ডেসিবেল। তাহলে টিভি সাউন্ড বাড়ানোর আগে প্রথম যে সাউন্ড ছিল সেই শব্দের তীব্রতা অনুযায়ী তীব্রতা লেভেল পাচ্ছি আমরা 60 ডেসিবেল। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে, উদ্দীপকের ব্লেন্ডার চালু অবস্থায় তীব্রতা লেভেল অস্বস্তিকর হবে কি? এখন তীব্রতা লেভেলের কতগুলো রেঞ্জ তোমাদের বইতে ছকাকারেও বলা আছে। মানুষের স্বাভাবিক কথাবার্তার তীব্রতা লেভেল, ফিস হলে সেটা তীব্রতা লেভেল, জেট বিমানে চললে সেটা তীব্রতা লেভেল। তো তীব্রতা লেভেলের অস্বস্তিকর বা যে অস্বস্তিকর সেই লেভেলটা শুরু হয় মূলত 120 ডেসিবেল থেকে। 120 ডেসিবেল থেকে অস্বস্তিকর যে লেভেলটা সেটা শুরু হয়। তো যদি 120 ডেসিবেলের নিচে হয় আমরা বলতে পারবো যে সেটা অস্বস্তিকর নয়। 120 ডেসিবেল সেটা হচ্ছে যন্ত্রণাদায়ক লেভেল, মূলত বলতে পারি যন্ত্রণাদায়ক। আর অস্বস্তিকর হচ্ছে 120-এর নিচেও অস্বস্তিকর হতে পারে, যেটা অনেকক্ষণ ধরে যদি বাজতে থাকে সেটা অস্বস্তিকর হতে পারে। তো তাহলে এক্ষেত্রে তীব্রতার লেভেল অস্বস্তিকর হবে কি না সেটা আমাদের বের করতে হবে। সেটা দেখি। টিভি শব্দের তীব্রতা লেভেল আমরা প্রথমত পেয়েছি একটু আগে, যেটা পেয়েছিলাম 60 ডেসিবেল, সেটা আগে ছিল, কিন্তু পরে তো টিভি বাড়ানো হলো সাউন্ড। তো সাউন্ড বাড়ানোর পর সাউন্ড বাড়ালে তীব্রতা লেভেল, টিভির তীব্রতা লেভেল সেটা কত পেলাম? টিভির ক্ষেত্রে তীব্রতা লেভেল বিটা সমান পেলাম আমরা 78 ডেসিবেল। ঠিক আছে, আমরা এখন মনে হতে পারে যে এক্ষেত্রে তীব্রতা লেভেল দুইটা যোগ করে সেটা 120-এর থেকে বেশি বা কম এভাবে করলেই তো হয়, বাট না, এভাবে করলে হবে না। তীব্রতা লেভেলগুলোর জন্য তীব্রতা কত ছিল সেটা হিসেব করে আমাদেরকে নতুন করে একসঙ্গে তীব্রতা লেভেল বের করতে হবে। তো সাউন্ড বাড়ানোর পর টিভির তীব্রতা লেভেল হলো 78 ডেসিবেল, তাহলে তার জন্য তীব্রতা কতটুকু ছিল সেটা বের করতে পারি আমরা কিভাবে? বি সমান 10 log I/I0, তাহলে b/10 সমান দাঁড়াচ্ছে log I/I0। ঠিক আছে, আমরা বের করব I এর মান, বা এক্ষেত্রে I1 বলতে পারি, টিভির জন্য যে তীব্রতা সেটাকে I1 বলতে পারি। তাহলে I1 সমান দাঁড়াচ্ছে
এখানে আমাদের অ্যান্টি লগ করতে হবে। তার আগে আমরা মান এখানে বিটা বাই 10, বিটার মান 78 বাই ডিভাইডেড বাই 10 7.8 লিখতে পারি। লগ I1 বাই 10 ইনভার্স 12। সো অ্যান্টি লগ করে আমরা যদি I1 এর মান বের করতে চাই, I1 সমান হবে 6.31 ইন্টু 10 ইনভার্স 5 ওয়াট মিটার ইনভার্স 2। তোমাদের ক্যালকুলেটরে লগ অ্যান্টি লগ এই টার্মগুলো রয়েছে, এখানে অ্যান্টি লগ করবো, লগের বিপরীত টার্মটা করব। তাহলে এখানে পেলাম টিভির জন্য আমার এখন হচ্ছে টিভি আর ব্লেন্ডার এই দুটোর জন্য তীব্রতা হিসেব করতে হবে। তো টিভির জন্য টিভির সাউন্ড বাড়ানোর পরে তীব্রতা আমরা পেয়ে গেলাম। এবার যদি ব্লেন্ডারের ক্ষেত্রে আমরা বের করতে চাই, ব্লেন্ডারের তীব্রতা যদি I2 হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথমত টিভির জন্য বিটা 1 বিটা 2 সমান 10 লগ I2 বাই I0। তাহলে I2 সমান লেখা যাবে, একইভাবে আমরা যদি লিখতে চাই I2 সমান কত হবে, তার আগে বিটা 2 এর মানটা বসাই। ব্লেন্ডারের জন্য তীব্রতা লেভেল বলা ছিল 85, অর্থাৎ 85 সমান 10 লগ I2 এর মান বের করব, আর I0 এর মান বলা আছে 10 ইনভার্স 12, আমরা জানি এই মানটা। সুতরাং এখান থেকে হিসেব করলে I2 সমান আমরা পাবো 3.16 ইন্টু 10 ইনভার্স 4 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এই দুটাকে যদি যোগ করি আমরা মোট তীব্রতা পাবো। মোট তীব্রতা কি পাবো, I সমান I1 প্লাস I2, অর্থাৎ এই দুটা টার্মকে যোগ করব 6.31 আর 3.16 যোগ করলে যেটা পাবো 3.79 ইন্টু 10 ইনভার্স 4 ওয়াট মিটার ইনভার্স 2 মোট তীব্রতা পেলাম। আমাদের তো বললো যে তীব্রতা লেভেল অস্বস্তিকর হবে কিনা, তাহলে তীব্রতা লেভেল বের করতে হবে। মোট তীব্রতা লেভেল সমান কি পাবো, সেটাকে বিটা ধরলাম, বিটা সমান 10 লগ I বাই I0। I বলতে এখানে টোটাল যে আইটা পেলাম সেটা, অর্থাৎ 10 লগ 3.79 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই 10 ইনভার্স 12 সমান আমরা পাবো 85.79 ডেসিবেল। তাহলে আমি একটু আগে বললাম যে 120 ডেসিবেলের চেয়ে বেশি হলে সেটা যন্ত্রণাদায়ক হয়, কিন্তু অস্বস্তিকর অবস্থাটা তার আগেও হতে পারে। সাধারণত 60 ডেসিবেলের উপরে গেলে শব্দ সেটা আমাদের শ্রুতি মধুরার হয় না, সেটা শুনতে কিছুটা বিরক্তি লাগে। তো একটানা বিরক্তিকর শব্দ যদি চলতে থাকে সেটা কিন্তু অস্বস্তি সৃষ্টি করে। তাহলে আমরা এক্ষেত্রে কমেন্টসে কি লিখতে পারি, যে সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল 85.79 ডেসিবেল, যা 80 ডেসিবেল এর চেয়ে বেশি, যেটি অনেকক্ষণ ধরে একটানা শুনতে থাকলে শ্রুতি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন গেল। থার্ড প্রশ্ন কি, একটি গিটারের 3টি সদৃশ এবং সমদৈর্ঘ্যের তার ABC যথাক্রমে 100 ভোল্ট, 100 নিউটন, 200 নিউটন এবং 250 নিউটন মানে বল দ্বারা টানা হচ্ছে। 3টি তারের কথা বলা হচ্ছে এখানে, A, B এবং C, তাদেরকে টানা হচ্ছে। A তারের কম্পাঙ্ক 50 হার্টজ, B ও C একত্রে কম্পিত করলে বিট শোনা যায়, কিন্তু A ও C একত্রে কম্পিত করলে বিট শোনা যায় না। এক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে প্রথমত পরবশ কম্পন কাকে বলে। পরবশ কম্পন আমরা পড়েছি যে কোনো বস্তুর নিজস্ব কম্পন এবং তার উপর যে কম্পন আরোপ করা হয় সেই আরোপিত কম্পনের কম্পাঙ্ক একই হলে সর্বোচ্চ বিস্তারে বস্তুটি কাঁপতে থাকে, সেটাকে বলা হয় পরবশ কম্পন। স্থির তরঙ্গে সুস্পন্দ বিন্দু সৃষ্টির শর্তগুলো সেটা গত ক্লাসে দেখিয়েছি তোমাদেরকে। যখন বিস্তার মান সর্বোচ্চ হয়, অর্থাৎ A সমান +-1 হয়, সেই ক্ষেত্রে সুস্পন্দ বিন্দু সৃষ্টির শর্তগুলো আমরা কি কি পাই দেখেছি। গ নম্বর প্রশ্ন, বি তারের কম্পাঙ্ক নির্ণয় করো। বি তারের কম্পাঙ্ক যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের যেটা লাগবে,
আমাদের এ তারের কম্পাঙ্ক দেওয়া আছে। গ নাম্বার প্রশ্ন, এ তারের কম্পাঙ্ক হচ্ছে কম্পাঙ্ক এন এ যদি ধরি, সেটা বলা আছে কত, 50 হার্টজ। ঠিক আছে, এ তারের টান টি এ বলা আছে 100 নিউটন, বি তারের টান টি বি বলা আছে 200 নিউটন। তাহলে আমরা টানা তারের সূত্রগুলো আজকের ক্লাসেই দেখেছি। এন এ সমান লিখতে পারবো 1/2l √ টি এ বাই এম, আর এন বি সমান লিখতে পারবো 1/2l √ টি বি বাই এম। ঠিক আছে, তো এই দুটি সমীকরণকে যদি আমরা তুলনা করি, তাহলে এন এ বাই এন বি সমান লিখতে পারবো √ টি এ বাই √ টি বি, বা এন বি সমান লিখতে পারবো আমরা এন এ ইন্টু √ এটা উল্টে যাবে টি বি বাই টি এ। তো সবগুলো মান এখানে দেওয়া আছে। এন এ 50 হার্টজ, √ টি বি 200, টি এ 100 হিসেব করলে এন বি সমান দাঁড়ায় 70.71 হার্টজ, অর্থাৎ বি তারের কম্পাঙ্ক হচ্ছে 70.71 হার্টজ। ঘ নম্বর বলছে এ ও সি তারকে একত্রে কম্পিত করলে বিট শোনা যায় না কেন? আমরা এ ও বি ও সি কে কম্পিত করলে বিট শুনতে পাচ্ছি, কিন্তু এ ও সি কে কম্পিত করলে বিট শুনবো না কেন, সেটা ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বর প্রশ্ন, মানগুলো তো প্রশ্নে দেওয়াই আছে। আমরা ঠিক যেভাবে বি তারের জন্য কম্পাঙ্ক বের করলাম, ঠিক সেভাবে সি তারের জন্য কম্পাঙ্ক বের করতে পারি, যে এন বি বাই এন সি সমান √ টি বি বাই টি সি হবে। একই নিয়মে যদি করি আমরা, তাহলে এন সি সমান লিখতে পারি এন বি ইন্টু √ টি সি বাই টি বি সমান এন বি একটু আগে আমরা পেলাম 70.71 হার্টজ। একক লেখার প্রয়োজন নেই এখানে, √ টি সি এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 250 নিউটন, 250 ডিভাইডেড বাই টি বি এর মান বলা আছে 200 নিউটন, দেন 79.05 হার্টজ পেলাম আমরা সি তারের কম্পাঙ্ক। এনসি মানে সি তারের কম্পাঙ্ক। তাহলে এখন বি ও সি এর কম্পাঙ্কের পার্থক্য আমরা কত পাচ্ছি এখানে, সমান 79.05 মাইনাস 70.71 হার্টজ সমান 8.34 হার্টজ। আর এ ও সি এর কম্পাঙ্কের পার্থক্য যদি বলি, সেটা কত পাচ্ছি, কম্পাঙ্কের পার্থক্য সেটা পাচ্ছি কত, এর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এর কম্পাঙ্ক 79.05 মাইনাস এর কম্পাঙ্ক তো প্রশ্নে দেওয়া আছে 50 সমান 29.05 হার্টজ। তো কম্পাঙ্কের পার্থক্যই তো বিট। তাহলে আমরা দেখছি বি ও সি এর ক্ষেত্রে বিট হচ্ছে প্রায় 8। বি ও সি এর ক্ষেত্রে বি ও সি এর জন্য বিট হলো প্রায় 8, বিটের সংখ্যা প্রায় 8 বলতে পারি। আর এ ও সি এর জন্য বিট হলো প্রায় 29টা। তো আমরা জানি বিট 10-এর বেশি হলে, বিট যদি প্রতি সেকেন্ডে 10 বিট সংখ্যা যদি 10-এর বেশি হয় সেটা আর শোনা যায় না। তো সেক্ষেত্রে এ ও সি এর ক্ষেত্রে বিট সংখ্যা দেখছি 29 প্রায়, তো সেজন্য আমরা সেটা শুনতে পাবো না। এরপরে তোমাদের এমসিকিউর জন্য এমসিকিউ বা সিকিউতেও আসে বিট রিলেটেড প্রশ্ন, যে দুটি সুরশলাকা একত্রে শব্দায়িত করলে বিট উৎপন্ন হয়। এক্ষেত্রে বাহুর যে কোনো একটি সুরশলাকার বাহুর, অর্থাৎ আমরা বিটের ব্যবহারে পড়েছি সুরশলাকার সাহায্যে অজানা কম্পাঙ্ক নির্ণয় করা যায় কোনো সুরশলাকার। তো দুইটা সুরশলাকা রয়েছে, তাদের মধ্যে অজানার একটার কম্পাঙ্ক অজানা, সেটা অজানা, আর জানাটা ধরলাম n1, আর
অজানাটা ধরলাম n2, অজানাটার কম্পাঙ্ক যদি n2 হয়, এক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে। অজানা কম্পাঙ্কের সুরশলাকার ভর যদি আমি বাড়িয়ে দিই, বাহুতে মোম লাগিয়ে ভর যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে যদি বিট সংখ্যা বাড়ে তখন কি হয় যে অজানা কম্পাঙ্কের সুরশলাকা তার চেয়ে জানা কম্পাঙ্কের সুরশলাকার কম্পাঙ্ক বেশি হয়। আবার উল্টাটা যদি হয়, যদি বিট সংখ্যা হ্রাস পায় তখন অজানা কম্পাঙ্কের সুরশলাকার তুলনায় জানা কম্পাঙ্কের সুরশলাকার কম্পাঙ্ক বেশি হয়। অর্থাৎ এই ক্ষেত্রে একটা কনফিউজিং ব্যাপার দাঁড়ায় যে চারটা জিনিস মনে রাখা, ভর বাড়লো, ভর কমলো। তো এটা আমরা একটা শর্টকাট ওয়েতে মনে রাখতে পারি। সেটা কি একটা ছোট্ট গ্রাফ টাইপের বিষয়। যেমন প্রথম প্রশ্ন বলা আছে এ ও বি দুটি সুরশলাকা একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট শোনা যায়। প্রতি সেকেন্ডে 5টি বিট শোনা যায়। এর বাহুর ভর কমালে বিট বাড়ে। এই লাইনটা একটু বুঝতে হবে। এখানে ভর কমালে বিট বাড়া মানে কম্পাঙ্ক বেড়ে যাওয়া, কম্পাঙ্কের পার্থক্য। আমরা বিট মানে যেটা জানি n সমান n1 প্রায় সমান n2, এই পার্থক্যটা বিট বাড়া মানে এই দুজনের পার্থক্যটা বেড়ে যাওয়া, এই সংখ্যাটা বেড়ে যাওয়া, পার্থক্য বেড়ে যাওয়া। এবং বি এর কম্পাঙ্ক 512 হার্জ হলে এর কম্পাঙ্ক কত? এক্ষেত্রে আমরা করব কি, একটা ছোট গ্রাফের মতো এতে মাঝখানে একটা লেভেল লাইন টানবো, সেটা যার কম্পাঙ্ক দেওয়া আছে সেটা লিখবো। এক্ষেত্রে বি এর কম্পাঙ্ক বলা আছে 512 হার্জ। তো এর কম্পাঙ্ক হয় এই 512-র সঙ্গে আমাদের বিটের সূত্রানুসারে 5 যোগ হবে বা বিয়োগ হবে। যদি 5 যোগ হয় সেক্ষেত্রে আমরা ধরলাম 5 যদি অ্যাড হচ্ছে, সেক্ষেত্রে আমরা নতুন কম্পাঙ্ক পাওয়ার কথা কত, যদি 512-র সঙ্গে 5 যোগ হয় সেটা হবে 517। আর যদি 5 মাইনাস হয় সেক্ষেত্রে হতে পারে 507। অর্থাৎ এর মান হতে পারে 517, হতে পারে 507। কোনটা হবে সেটা আমরা কিভাবে বের করব? আমার প্রশ্নে বলেছে এর বাহুর ভর কমালে বিট বাড়ে। তো ভর কমানো মানে কোনো একটা বস্তুর ভর কমানো মানে তার ফ্রিকোয়েন্সি কিন্তু কমে যাওয়া। তো তার ফ্রিকোয়েন্সির নতুন রেঞ্জ আমরা পেলাম 517 আর 507। তাহলে ভর কমাচ্ছি মানে ফ্রিকোয়েন্সি এই রেঞ্জের যেটা 517 507 সেখান থেকে আরো কমে গেল। কমে যাওয়া মানটাকে আমরা ড্যাশ লাইন দিয়ে ডিনোট করলাম। ড্যাশ লাইন দিয়ে বুঝালাম যে ফ্রিকোয়েন্সি কমে গেল, হ্রাস পেল, যেহেতু তার নিচে লিখেছি। তাহলে বি এর কম্পাঙ্ক 512 হার্জ হলে এর কম্পাঙ্ক কত? আর এখানে বলেছে এর বাহুর ভর কমালে অর্থাৎ ফ্রিকোয়েন্সি কমলে বিট বেড়ে যাচ্ছে। বিট বেড়ে যাওয়া মানে n1 n2 পার্থক্য বেড়ে যাওয়া। তা আমরা n1 তো হচ্ছে অজানা মানটা হচ্ছে n2, অর্থাৎ এক্ষেত্রে এটা হচ্ছে n1, অজানা মানটা হচ্ছে n2। এটাও হতে পারে, এটাও হতে পারে। কোনটা হবে? যেহেতু বলছে বিট বাড়ে অর্থাৎ পার্থক্য বাড়ে, তাহলে যে ক্ষেত্রে পার্থক্যটা বাড়লো সেটাই হবে n2। আমরা যদি এই দুটা মান খেয়াল করি যে নতুন রেঞ্জের সঙ্গে পার্থক্যটা বাড়লো কোথায়, এখানে নিচের দিকে পার্থক্যটা বাড়লো। আমার বিট পার্থক্যটা বাড়লো কোথায়? বিট বাড়া মানে আলটিমেটলি মানটা বাড়া। এখানে একটা কনফিউশন হয়ে গেছে। আমি চিত্রটা আবার তোমাদের এঁকে দেখাচ্ছি। যে প্রথমে লেভেল ধরলাম 512 হার্জ, যে মানটা দেওয়া আছে বি এর মান, অর্থাৎ যেটা জানা মান সেটা n2, যেটা জানি না সেটা n1। সেই n1 এর মান হতে পারে 512-র সঙ্গে 5 যোগ অর্থাৎ 517, বা হতে পারে 512 থেকে 5 বিয়োগ বা 507। এরপরে বলা হচ্ছে এর বাহুতে ভর কমালে, অর্থাৎ ভর কমানো মানে আলটিমেটলি ফ্রিকোয়েন্সি বাড়া। আমি একটু আগে নিচে লাইনটা লিখেছি, নিচে লিখলে তো সেটা ফ্রিকোয়েন্সি কমে গেল, এইখান থেকে ফ্রিকোয়েন্সি আরো বাড়ছে, বেড়ে যাচ্ছে। আপার হাইয়েস্ট রেঞ্জ এবং লোয়েস্ট রেঞ্জ দুইটার ক্ষেত্রে ভর কমা মানে ফ্রিকোয়েন্সি বাড়া। তো ফ্রিকোয়েন্সি বাড়লো, এখন জানা যেই মানটা তার সঙ্গে তাদের পার্থক্য কতটুকু? এই ক্ষেত্রে এতটুকু, প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এতটুকু। তাহলে আমার যেহেতু বলেছে এর বাহুর ভর কমালে বিট বাড়ে,
বিট বাড়া মানে ফ্রিকোয়েন্সি বাড়া, আমরা পার্থক্য বিট বাড়া মানে পার্থক্যটা বাড়া, তার মানে দেখতে পাচ্ছি নিচের অংশটা যদি আমরা কনসিডার করতে চাই অর্থাৎ 507, সেক্ষেত্রে দেখছি ফ্রিকোয়েন্সি উল্টা দুইটার পার্থক্য উল্টা কমে গেছে। আর উপরের অংশটাতে যদি পার্থক্যটা খেয়াল করি দেখছি বাড়ছে। আমার বিট বাড়া মানে পার্থক্য বাড়া, তাহলে আমরা এক্ষেত্রে কোন মানটা কনসিডার করব অ্যান্সার হিসেবে? 517 হার্টজ। তো এই টাইপের অঙ্ক, এটা তো শর্টকাট নিয়ম, তুমি পরীক্ষায় এইভাবে লিখলে তো আর হবে না। পরীক্ষায় বিস্তারিত জিনিসটা লিখবে যে দুটি শলাকা শব্দায়িত করার ফলে এর বাহু বাস্তবিক শোনা যায়, অর্থাৎ n সমান লিখতে পারি আমরা n1 n2 প্রায় n1 n2 মান প্রায় সমান। এবং এক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে এর বাহুতে ভর কমালে বিট বাড়ে, বি এর কম্পাঙ্ক 12 হার্টজ, তাহলে আমরা লিখতে পারি, আমরা বলছি n1 is greater than n2, অর্থাৎ na is greater than na আর nb এর সম্পর্ক থেকে আমরা তো এখন উত্তর আলটিমেটলি পেয়ে গেলাম, সেটাকে জাস্ট সাজিয়ে লিখবো na is greater than nb। সুতরাং আমরা লিখতে পারি n সমান লিখতে পারি na মাইনাস nb, তাহলে na সমান কি হয় n প্লাস nb, আর n এর মান ছিল 5 প্লাস 5 12 সমান 517 হার্টজ। এভাবে আমরা ক্যালকুলেশনটা আগে করে ফেললাম, ইকুয়েশন ইয়েটা পরে লিখলাম, মানটা পরে লিখলাম বা সমাধানটা পরে দেখালাম। একইভাবে যদি এক্ষেত্রে ছিল এর বাহুর ভর কমালে বিট বাড়ে, উল্টা যদি আমি করি যে এর বাহুর ভর বাড়িয়ে দিই, যে এর বাহু বিয়ের বাহু দুইটা বাহু ছিল, এর বাহুতে ভর লাগালাম, ভর লাগানো মানে সেটা মোম লাগালাম, মোম লাগালে বিট হ্রাস পায়, মোম লাগালে ফ্রিকোয়েন্সি কিন্তু কমে যাওয়ার কথা, আবার এক্ষেত্রে বিটও হ্রাস পাচ্ছে। তো আমরা দেখি মান কি বের হয়। প্রথমে আমরা যেটা লেভেল লিখবো, যে কম্পাঙ্কটা দেওয়া আছে সেটা মাঝামাঝি লেভেলে 320, সেটা হচ্ছে কার ভ্যালু, n2 এর ভ্যালু জানা ভ্যালু, আর অজানা ভ্যালুটা আমরা বের করতে হলে 320-এর সঙ্গে 6টি বিট উৎপন্ন হয়, দ্যাট মিনস হতে পারে সেটা 326 বা হতে পারে সেটা 314। ঠিক আছে, তো কোন মানটা আমরা নিব সেটা কিভাবে বের করব? এতে মোম লাগালে বিট হ্রাস পায়, এর মান হতে পারে 326, হতে পারে 314। এখন মোম যেহেতু লাগাচ্ছি, মোম লাগানো মানে ভর বাড়া, ভর বাড়া মানে ফ্রিকোয়েন্সি কমা, ফ্রিকোয়েন্সি কমে যাবে, যা লেভেল পাওয়ার কথা তার চেয়ে কম লেভেলে ফ্রিকোয়েন্সিটা হবে, সেটা আমরা ডটেড লাইন দিয়ে বলছি। এখন এ আর বি এর পার্থক্য কতটুকু? এ আর বি এর পার্থক্য হলো এতটুকু। আমার প্রশ্নে বলেছে বিট হ্রাস পায় মানে পার্থক্য কমে যায়, পার্থক্য উপরের দিকের মানটা দেখছি কমছে, কিন্তু নিচের দিকে পার্থক্য উল্টা বেড়ে যাচ্ছে। আমার তো বলছে পার্থক্য কমবে, তার মানে আমরা কোন মানটা নিব? 326 বা উপরের মানটা নিব। সেটা কিভাবে লিখবো? ওই একই প্রসেসে জিনিসটা তোমরা সাজিয়ে লিখবে, প্রশ্নে যা যা ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী লিখে এর তুলনায় বি এর কম্পাঙ্ক কত, বা যেহেতু বি এর মান দেওয়া আছে এর কম্পাঙ্ক কত, এভাবে বের করবে। তো এই ছিল মোটামুটি ডিসকাশন তোমাদের এই চ্যাপ্টার, তরঙ্গ চ্যাপ্টারকে ঘিরে। ম্যাথ, অনেক ধরনের ম্যাথ রয়েছে, অনেক প্র্যাকটিস করতে হবে। আমরা অবশ্যই সিকিউ এমসিকিউ দুই ফরম্যাটে প্রিপারেশন নিয়ে রাখবো সামনের বন্ধটাতে কাজে লাগিয়ে। লম্বা সিলেবাস, আর যে বন্ধের পরে যদি আরও 2-1টা ক্লাস হয় তোমাদের, আমি কিছুটা শর্ট ডিসকাশন করার চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো নিয়ে, বা আরও ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে কোন কোন বিষয়টা ইম্পর্টেন্ট সেটা, বা কোন কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন আসে। তো আমাদের সিলেবাস এতটুকুই ছিল, 10টা চ্যাপ্টার। এখন পুরোটার উপরই তোমরা প্রিপারেশন নিতে থাকো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতেই থাকো, নিজেদের যত্ন নিও, সবার জন্য শুভকামনা রইল।